আজকে আমাদের টপিক হলো ইলেকট্রিক সার্কিট। তো ইলেকট্রিক সার্কিট নিয়ে কিন্তু আমি আগের দিন আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের সার্কিট হয়, অর্থাৎ সার্কিটের বাংলা হচ্ছে বর্তনী, ইলেকট্রিক বর্তনী বা বিদ্যুৎ বর্তনী, বৈদ্যুতিক বর্তনী। তো বিভিন্ন রকমের সার্কিট হয়, ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, লিকেজ সার্কিট। তো এগুলো নিয়ে বলা হয়েছে। ক্লোজ সার্কিট মিন্স বদ্ধ বর্তনী, ওপেন সার্কিট মিন্স মুক্ত বর্তনী। তো বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি একটা সার্কিট যখন ক্লোজ লুপে থাকবে, যখন আমরা সুইচ অন অফ করি, সুইচ অন করলাম ফ্যান চলছে, লাইট চলছে, সুইচ অফ করলাম ওগুলো বন্ধ হয়ে গেল। তো সুইচ অন করা বা অফ করা এই বর্তনীগুলোকে ডিফাইন করতে চাই। এইগুলো বলি যে সুইচটা অন করা মানে কি, সার্কিটটা ক্লোজড হয়ে যায়। সুইচটাকে যখন আমরা অন করছি তখন সার্কিটটা ক্লোজড হয়ে যাচ্ছে, মানে বদ্ধ বর্তনী হয়ে আছে। সার্কিটটা একটা পাথ পাচ্ছে, একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে পারছে, একটা পাথ পাচ্ছে সার্কিটটা ফ্লো ইলেকট্রিসিটিটা ফ্লো হওয়ার জন্য। আর ওপেন মানে কি, যখন সুইচটা আমরা অফ করে দিচ্ছি তখন সেটা ওপেন হয়ে যাচ্ছে, তখন একটা স্পেসিফিক কোনো কমপ্লিট পাথ পাচ্ছে না। তো সেই কারণে এটাকে ওপেন সার্কিট বলবো। শর্ট সার্কিট কোনো এক্সটার্নাল ওয়্যার দিয়ে যদি আমরা সার্কিট বানাই, সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দুটো ওয়্যার কোথাও না কোথাও মিলবে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে মানে সেই রকম সার্কিট, যে ওই সার্কিটগুলোতে কী হয়, ইলেকট্রিসিটি হেভিলি ফ্লো করতে পারে যেহেতু কোনো কম্পোনেন্টস থাকে না। আর লিকেজ সার্কিট কি, লিকেজ মানে হচ্ছে লস, যে সমস্ত সার্কিটে লস হয়, ইলেকট্রিসিটি বাধাপ্রাপ্ত হয় ফ্লোতে, সেই ধরনের সার্কিটগুলোকে লিকেজ সার্কিট বলে। তো এবার আমাদের মুখ্য বিষয় হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশান অফ রেজিস্ট্যান্স। আগের দিন আমি রেজিস্ট্যান্স কী সেটা তোমাদেরকে বলেছি, যে রেজিস্ট্যান্স কী জিনিস, রোধ কম্পোনেন্ট হিসাবেই আমি বলেছিলাম যে এটা প্যাসিভ কম্পোনেন্ট, যেটা সার্কিটের মধ্যে ইনস্টল করা হয় এবং কি না ইলেকট্রিসিটির যে হেভি ফ্লোটা হয় সেটাকে বাধাপ্রাপ্ত, অর্থাৎ রোধ ফ্লোটাকে বাধা দেয়। তো দুরকম ম্যানেজমেন্ট হয়, সিরিজ অ্যান্ড প্যারালাল, সিরিজ কানেকশান অ্যান্ড প্যারালাল কানেকশান। সিরিজ কানেকশানকে শ্রেণী সমবায় আর প্যারালাল কানেকশান হচ্ছে সমান্তরাল সমবায়। সিরিজ কানেকশান কি দেখো, when two or more than two resistors are connected in such a way that the second terminal of the first resistance connected the first terminal of the second resistance and the second terminal of the second resistance connected the first terminal of the third resistance and so on, keeping the path of electric current the same, it is called series connection। মানেটা কি দাঁড়ায় না, এখানে দেখো একটা সার্কিট দিয়েই বোঝাই, একটা রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 দেওয়া আছে, মানে তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবার রেজিস্ট্যান্স 1 যেটা 1 নম্বর রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স 1 যেটা, সেখানে দেখো 1 and 2 দেওয়া আছে, অর্থাৎ ইনিশিয়াল টার্মিনাল হচ্ছে 1 আর ওই R1 রেজিস্ট্যান্সটার যেটা এন্ডিং টার্মিনাল সেটা হচ্ছে 2। ঠিক আছে, সেমভাবে R2 রেজিস্ট্যান্সেরও কি ইনিশিয়াল টার্মিনাল হচ্ছে 1 আর এন্ডিং যে টার্মিনাল যেটা শেষ হয়ে যাচ্ছে যে এন্ডিংটা সেটা হচ্ছে 2। সেমভাবে R3টাও রয়েছে। তো এইভাবে একাধিক যদি রেজিস্ট্যান্স থাকে, একের বেশি যদি থাকে, সেক্ষেত্রে একটার এন্ডিংয়ের সাথে যদি আরেকটার ইনিশিয়াল পয়েন্ট যোগ থাকে, অর্থাৎ এখানে দেখো রেজিস্ট্যান্স 1-এর যেটা এন্ডিং পয়েন্ট অর্থাৎ 2-এর সাথে R2 অর্থাৎ রেজিস্ট্যান্স 2-এর যেটা ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ 1টা অ্যাড করা রয়েছে, মানে সেইভাবে সংযুক্ত করা রয়েছে। সেমভাবে R2-এর যেটা এন্ডিং পয়েন্ট হচ্ছে 2, সেখানে R3 অর্থাৎ রেজিস্ট্যান্স 3-এর ইনিশিয়াল পয়েন্টটাকে যোগ করা হয়েছে। তো এইভাবে কিন্তু সার্কিটটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, একটার এন্ডিংয়ের সাথে আরেকটার ইনিশিয়াল যোগ, মানে কারেন্টটা যখন যাচ্ছে কারেন্টটা কিন্তু একটাই পাথ পাচ্ছে, অন্য কোনো রাস্তা তার নেই। এখানে দেখো নিচে যে কে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ভিএস অর্থাৎ সোর্স ভোল্টেজ। সেখান থেকে যখন কারেন্ট যাচ্ছে এই অ্যামিটার দিয়ে হয়তো কারেন্টটা গেল, কারেন্টের সাইন দেওয়া আছে। এই কারেন্টটা যখন যাচ্ছে R1-এর মধ্যে দিয়ে গেল, R1-এর আগে সে কি অন্য কোনো পাথ পাচ্ছে অন্য রাস্তা দিয়ে যাওয়ার মতো? দেখো পাচ্ছে না, একটাই তার জন্য রাস্তা খোলা রয়েছে, R1-কে ক্রস করেই সে R2-তে যেতে পারবে। এইরকম নয় যে R1টাতে সে যাবে না, R2-তে R1-এ না গিয়ে R2-তে যেতে পারবে, মানে একটা
পাথ রয়েছে, একটা সুন্দর একটা রাস্তা, একটাই রাস্তা, যে রাস্তাতে কি R1কে ক্রস করবে, আবার R2কে ক্রস করবে, দেন R3তে যাবে, মানে একটাই পাথ। সো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, যখন আমাদের ম্যাথ থাকবে তখনও কিন্তু আমরা এভাবেই মনে করব। সবসময় আমরা নোট ফলো করব। এবার নোট শুরু হওয়ার আগে, নোটের পরে আমি কয়েকটা কথা বলে নেবো, নোট কী জিনিস বা ব্রাঞ্চ কী জিনিস, সে সব পয়েন্টগুলো আগে আমাদেরকে জানতে হবে কোনটা কী। তো আমরা আগে রাস্তা দেখব যে কারেন্টটা একটা রাস্তা দিয়ে যাচ্ছে না অনেকগুলো রাস্তা সে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা দেখব একটাই রাস্তা দিয়ে যাচ্ছে এবং রেজিস্ট্যান্সগুলোর যদি এরকম ব্যাপার দেখি যে রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্সের, যেটা ফার্স্ট রেজিস্ট্যান্স, কারেন্টটা ফার্স্ট গিয়ে যে রেজিস্ট্যান্সে মিট করছে, যেখানটাতে আগে যেটার মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটার এন্ডিংয়ের সাথে অন্য কোনো রেজিস্ট্যান্সের ইনিশিয়াল যোগ আছে কি না বা সংযুক্ত আছে নাকি। তো সেই বেসিসে আমরা বুঝতে পারবো যে এটা সিরিজে রয়েছে নয়তো প্যারালাল রয়েছে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এটা শ্রেণী সমবায়ে রয়েছে। তো দিস সার্কিট ইজ নোন অ্যাজ সিরিজ সার্কিট। তো এইভাবেই, আর সিরিজের নিয়ম হচ্ছে, আমরা যখন মাধ্যমিক লেভেলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় পড়েছিলাম, তখন আমরা একটা খুব নোটেড একটা শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে তুল্য রোধ, মানে যেটাকে আমরা এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো, অর্থাৎ তুল্য রোধ, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের তুল্য রোধ মানে কীভাবে আমরা পাবো না, প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স R1 R2 R3 এরকমভাবে যদি আরও একাধিক রেজিস্ট্যান্স থাকবে, অবভিয়াসলি একাধিক রেজিস্ট্যান্সই থাকবে, সেগুলোকে পরপর যোগ করে দেবো, প্লেন যোগ করে দেবো, মানে আলটিমেট পুরো রেজিস্ট্যান্সের যে সমষ্টি সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুল্য রোধ, ঠিক আছে। এবার তুল্য রোধ জেনারেলি কী হয়, এই সিরিজ প্যারালাল যে কানেকশানগুলো আমরা দেখছি না, জেনারেলি হলো ওহমস লয়ের যে অঙ্কগুলো থাকে সেগুলোতে আমরা বেশি দেখতে পাই সেগুলোর অ্যাপ্লিকেশন। তো আমরা পরে আবার অঙ্ক করব যখন, তখন আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্সগুলো কীভাবে হচ্ছে, তুল্য রোধগুলোকে আমরা কীভাবে বের করছি, ঠিক আছে। তো এখানে দেখো 1 নম্বরে কী লেখা আছে, দ্য কারেন্ট রিমেন্স দ্য সেম ইন ইচ রেজিস্ট্যান্স অ্যান্ড লাইন, ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলোতে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কিন্তু কারেন্ট সেম ফ্লো করবে। আর ভোল্টেজ ড্রপ অ্যাকর্ডিং টু দ্য ব্রাঞ্চ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য টোটাল ভোল্টেজ উইল বি ইকুয়াল টু অ্যাপ্লাইড ভোল্টেজ, ঠিক আছে। ভোল্টেজ ড্রপ কিন্তু সেই মতো করবে, রেজিস্ট্যান্সগুলোর উপর ডিপেন্ড করে। এবার দেখো ওহমস ল যখন করিয়েছিলাম V ইকুয়ালস টু IR, তো রেজিস্ট্যান্স যদি বাড়ে বা কমে সেই অনুযায়ী কিন্তু কারেন্টের একটা ফারাক আমরা দেখতে পাবো, তাই না। V ইকুয়ালস টু IR সমভাবে পরিবর্তনশীল, সেরকমভাবে করব। তো তারপর কি লেখা আছে দেখো, আমি যে কথাটা বললাম সেই জিনিসটাই লেখা আছে, if three resistances R1 R2 R3 আর কানেক্টেড ইন সিরিজ, অর্থাৎ শ্রেণীতে যদি এদেরকে মানে কানেক্ট করা হয়, দ্য পাথ বিইং দ্য সেম, যদি পাথটা একই থাকে, দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য সেম ইন রেজিস্ট্যান্স বাট দেয়ার ভোল্টেজ ইজ রেসপেক্টিভলি ডিফারেন্ট, V1 V2 অ্যান্ড V3, ইচ ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, এটা কারেন্ট হতো, অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যে গুণফল প্রোডাক্ট সেটার সমান হবে, ঠিক আছে। ইফ দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ 1, দেন ওহমস ল প্রয়োগ করে আমরা কী পাবো, V1-এর ক্ষেত্রে তাহলে I1 R1 এরকমভাবে বলবো, আইটা যেহেতু সেম থাকছে তাহলে R1 বলবো, R1-এর ক্ষেত্রে V1 হবে, যেটা দেখো ভোল্টেজটা R1-এর ক্ষেত্রে কি ড্রপ করেছে, দেখো নিচে লেখা আছে V1, সেমভাবে R2 এর নিচে দেখো লেখা আছে V2, আর R3 এর নিচে V3, সুতরাং R1-এর জন্য V1টা ড্রপ করবে, R2 এর জন্য V2টা ড্রপ করবে, R3 এর জন্য V3টা ড্রপ করবে। তো এইভাবে আমরা টোটাল ভোল্টেজও পেয়ে যাবো। কীভাবে পাবো একটু দেখো, V1-এর ক্ষেত্রে কি লেখা আছে, I ইন্টু R1, ঠিক আছে, I এবং R1-এর যে গুণফল। V2 এর ক্ষেত্রে I ইন্টু R2, V3 ইকুয়ালস টু I ইন্টু R3, টোটাল ভোল্টেজ ড্রপ তার মানে V1 V2 V3 এর যোগফল। পুটিং দ্য ভ্যালু অফ V1 V2 V3, V1 V2 এগুলোর ভ্যালুগুলো যদি আমরা পুট করে নিই তাহলে আমরা V1-এর ভ্যালুগুলো পেয়ে যাব। আদারওয়াইজ কী হবে, কারেন্টের ভ্যালু আমরা পাচ্ছি, যে কোনো একটা জিনিস আননোন থাকবে, তাহলে আমরা পেয়ে যাব। ওহমস ল আমরা অলরেডি আগেই জানি, তাহলে দেওয়ার পর কী হবে, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ সমান কী হবে, টোটালটার গুণফল, মানে টোটাল যে গুণফলগুলো হয়েছে V1 V2 V3 যেগুলো পেয়েছি সেই প্রত্যেকটার কিন্তু যোগ, তার মানে এটা কমন থাকছে, কমন অফ
R1 প্লাস R2 প্লাস R3, অথচ আমরা আর ইকুইভ্যালেন্টটাও পেয়ে গেছি। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি, প্যারালাল কানেকশনের সার্কিটটা দেখো, সার্কিটটা দেখে বোঝাই, সার্কিটটা হবে এটা। এখানে দেখো এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি, এই পয়েন্টটাকে আমরা নোড বলবো। দেখো এই সার্কিটটা কেমন, এখানে আগের কন্ডিশন আমরা কি পেয়েছিলাম সিরিজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটার এন্ডিংয়ের সাথে আরেকটার ইনিশিয়াল যোগ থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো সেই প্রসেসটা ফলো করেনি। রেজিস্ট্যান্সগুলোর প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট একটা জায়গায় মিট করেছে আর এন্ডিংগুলো এক জায়গায় মিট করেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ড্রপ আলাদা করে হয়নি, কারেন্টে ডিভাইডেড হয়েছে। এখানে I1 I2 I3, আগের বারে যেটা দেখেছিলাম V1 V2 V3 হয়েছিল, সেমভাবে এখানে দেখো V1 V2 V3 হয়নি, এখানে শুধু I1 I2 I3, মানে এই নোডে গিয়ে কারেন্টটা কিন্তু তিনটে রাস্তা পাচ্ছে। সিরিজের ক্ষেত্রে একটাই রাস্তা ছিল, রাস্তা একটা দিকে যাওয়ার জন্য, কিন্তু এখানে কি কারেন্টটা কিন্তু অনেকগুলো পাথ পাচ্ছে। একটা উপরের দিকের পাথ পাচ্ছে যেটাতে R1 আছে, মানে রেজিস্ট্যান্স 1 আছে, মাঝের একটা পাথ পাচ্ছে R2, নিচের একটা পাথ পাচ্ছে R3, সুতরাং এবং প্রত্যেকের সাথে কি সমান্তরালভাবে রয়েছে, সুতরাং এই বেসিসে আমরা বলতে পারি এটা প্যারালাল রয়েছে, ঠিক আছে। সেম সার্কিট, শুধুমাত্র ওই অংশটুকু যেটা আমরা সিরিজের ক্ষেত্রে পেয়েছিলাম ইনিশিয়ালের সাথে এন্ডিং করা রয়েছে, একটার এন্ডিংয়ের সাথে অপর একটা রেজিস্ট্যান্সের ইনিশিয়ালটাকে অ্যাড করা রয়েছে, সেরকম ব্যাপার নেই। এটা প্রত্যেকটার এক জায়গাতেই ইনিশিয়াল আছে আর একটা জায়গাতেই এন্ডিং রয়েছে। সো কারেন্টটা যখন যাচ্ছে তিনটা পাথ পাচ্ছে, সুতরাং এটা একটা প্যারালাল কানেকশন। এখানে দেখো কি লিখেছে, two or more resistors are said to be connected in parallel when one end of each resistor is connected to the positive pole and the other end is connected to the negative pole. So এখানে দেখো দুটো নোড, তো একটা দিকে সব পজিটিভ পোলগুলো যোগ হয়েছে, একটা দিকেই অ্যাড হয়েছে, আর একটা দিকে নেগেটিভ পোলগুলো এক জায়গায় হয়েছে। অফ দ্য কমন ব্যাটারি অফ দ্য ভোল্টেজ সোর্সটা যেভাবে রয়েছে, পজিটিভ নেগেটিভ যেভাবে অ্যাড করা রয়েছে সেইভাবেই কিন্তু সেট করা হয়েছে। এখানে কি লেখা আছে, ভোল্টেজ রিমেইনস সেম ইন দ্য ব্রাঞ্চ, এই ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকবে, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখলাম কারেন্টটা সেম ছিল, এই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা সেম থাকবে। এবং কি লেখা আছে 2 নম্বর পয়েন্টটা, টোটাল কারেন্ট ইজ ডিভাইডেড ইন সেপারেট ব্রাঞ্চেস ইফ 3 রেজিস্ট্যান্স R1 R2 R3 আর কানেক্টেড ইন প্যারালাল, দের কারেন্ট ইজ ইন ইজ রেজিস্ট্যান্স ইজ I1 I2 I3, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের বেসিসে যে কারেন্টগুলো ফ্লো করছে সেগুলোকে আমরা I1 I2 আর I3 দিয়ে ডিনোট করব। সেমভাবে যদি ওহমস ল লাগাই তাহলে কি হবে, V = IR থেকে যদি আমরা আইটা যদি আননোন হয় তাহলে আইটাকে আমরা কীভাবে বার করব, V/R। তাহলে এখানে ভিটা সেম আছে, তাহলে I1 এর ক্ষেত্রে কী হবে, I1 = V/R1, সেমভাবে I2 = V/R2 আর I3 = V/R3। এবার টোটাল ভোল্টেজটা আমরা কিন্তু পেয়ে যাবো I1 I2 I3 দিয়ে, টোটাল সামেশন অফ I, যেটা টোটাল I কারেন্টটার পরিমাণটা সেটা আমরা পেয়ে যাব। এইভাবে যখন আমরা আয়ের ভ্যালুগুলো পেয়ে যাব তখনও আমরা সলভ করতে পারবো। আদারওয়াইজ আয়টা যদি আমাদের আননোন থাকে তাহলে আমরা ভি এর ভ্যালু জানবো, আর তুল্যরোধটা আমাদেরকে বার করতে হবে, বা রেজিস্ট্যান্সগুলোর ভ্যালুও আমরা পেয়ে যাব, সেই বেসিসেও আমরা কিন্তু বার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মেন সিরিজ আর প্যারালালের যেটা আমাদের সার্কিট দিয়েও আমি তোমাদের দেখালাম। যখন আমরা ম্যাথ করব পরবর্তী ক্ষেত্রে তখন আরও ভালো করে জানতে পারবো। এখন আপাতত আমরা সিরিজের ক্ষেত্রে যেটা বললাম সেটা একটা মনে রাখবে, আর প্যারালালের ক্ষেত্রে কি, প্যারালালের ক্ষেত্রে কারেন্টটা ব্রাঞ্চে ভেঙে যাবে, একাধিক পাথ পাবে, একটাই রাস্তা দিয়েই তাকে যেতে হবে না, আরও রাস্তা পাবে। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ দ্য সার্কিট বলে জানবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? দেন দেখো, ডিউ টু দ্য সোর্স অফ সাপ্লাই অনুযায়ী সার্কিট নেটওয়ার্ক ইজ ক্লাসিফাইড ইন্টু 2 ক্যাটাগরিজ। সাপ্লাইটা কীরকম হবে, এসি হবে না ডিসি হবে, সেই বেসিসে কিন্তু আমরা সার্কিট তো দুভাগে ভাগ করি। আমরা কি ইলেকট্রিক সার্কিট পড়ছি, আমরা আগে একটা পেলাম ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, লিকেজ সার্কিট, এইরকম বেসিসে আমরা পেলাম সার্কিটের কানেকশান কেমন হবে। তারপরে কি পেলাম, রেজিস্ট্যান্সের গঠন, রেজিস্ট্যান্সগুলো কীভাবে থাকবে সেই অনুযায়ী আমরা সার্কিটকে সাজাতে পারি, মানে সার্কিটকে ক্লাসিফাইড করতে পারি। এবার কি হচ্ছে, সোর্স অফ সাপ্লাইটা কীরকম হবে, সাপ্লাইয়ের ধরনটা কীরকম হবে, সেই বেসিসে আমরা দুভাগে ভাগ করব, এসি সার্কিট অ্যান্ড ডিসি সার্কিট। এসি সার্কিটের ক্ষেত্রে কি, ইন দিস সার্কিট দ্য সার্কিট ইজ সাপ্লাই ফ্রম অল্টারনেটিং কারেন্ট সোর্স,
এসির ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। সো অল্টারনেটিং কারেন্টের যদি সোর্স পাই কোনো সার্কিট, তবে সেই সার্কিটটাকে আমরা বলবো এসি সার্কিট। আর সেমভাবে যদি ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্ট, ডিসি যে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি যদি সোর্স পাই কোন সার্কিট, তবে সেই সার্কিটটাকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট সোর্স, ডাইরেক্ট কারেন্ট সার্কিট। ডিফারেন্স বিটুইন এসি অ্যান্ড ডিসি, এটাও খুব ইম্পর্টেন্ট। সার্কিট যখন হচ্ছে তখন এসি ডিসির পার্থক্যটা একটু ক্লিয়ার করে দেওয়াই ভালো, কারণ আমাদেরকে তো পরবর্তী ক্ষেত্রে পড়তেই হবে। মোটামুটিভাবে আমরা জানি, ওহমস ল যখন পড়েছি তখন ডাইরেক্ট কারেন্ট নিয়ে কিছুটা হলেও আমাদের আইডিয়া হয়েছে। আর জেনারেলি আমরা ছোটোবেলাতে অর্থাৎ মাধ্যমিক লেভেলে আমরা নির্জল কোষ বা ব্যাটারি সোর্স এই জিনিসগুলো জেনেছিলাম। সো আমরা ব্যাটারি যেহেতু টুকটাক জানি, ব্যাটারি নিয়ে যেহেতু জেনেছি আগেই, তাহলে আমরা ডিসি মোটামুটি জানি। তবুও আমরা কি করব না, একটু কম্প্যারিজনটা দেখে নিলে আমরা এসির নিয়েও একটা ধারণা পাবো। এসিটাও আছে, এসিটা আর একটু বেশি পড়তে হবে। সাইকেল, ফেজ ডিফারেন্স, পিক ভ্যালু, কোথায় ফর্ম ফ্যাক্টর, এইসব জিনিসগুলো থাকে, অ্যামপ্লিটিউড। তো সেগুলো জানার আগে আমরা আগে ডিফারেন্সটা দেখে নিই, ঠিক আছে? তো ফার্স্টলি আমি যেভাবে তোমরা করো আমি এইভাবে করেছি। তোমাদের যদি মনে হয় যেভাবে তোমরা মাঝখানে একটা লাইন দিয়ে পার্থক্য করতে বা পার্থক্যগুলো লিখতে বা পড়তে, সেরকমভাবে করে নিতেও পারো। জাস্ট আমি তোমাদের এমনি পড়ানোর জন্য আমি এইভাবে করেছি। তো ফর এসি অ্যান্ড ফর ডিসি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি সেম রাখার চেষ্টা করেছি। তো আমি অ্যাকচুয়ালি ডিফারেন্স ঠিক নয়, মানে ফিচার্স হিসাবে দিয়েছি, তো তোমরা ডিফারেন্স হিসাবেও পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। আর ডিফারেন্স বিটুইন এসি অ্যান্ড ডিসি, প্রথমে টার্মসগুলো ফুল ফর্মগুলো বলে দেবে। এসির ফুল ফর্ম অলরেডি তোমরা জানো, অল্টারনেটিং কারেন্ট। অনেককে অল্টারনেটিভ, অল্টারনেট, অনেক রকমের টার্ম প্রোনাউন্স করো, কিন্তু এরকম নয়, অল্টারনেটিং এই টার্মটা মনে রাখবে, ঠিক আছে? অল্টারনেটিং। সেমভাবে ডিসির ক্ষেত্রে কি ডাইরেক্ট কারেন্ট হবে, ডিসির ফুল ফর্ম ডাইরেক্ট কারেন্ট। 2 নম্বর পয়েন্টে যাও এসির ক্ষেত্রে, তো লেখা আছে এসিকে আর কি নামে ডাকা যেতে পারে, সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল কারেন্ট। তো বাই, ডাই এই কথাগুলো জেনারেলি আমরা দুটো শব্দ বোঝাতে, অর্থক শব্দে আমরা ব্যবহার করি, অর্থক, যেটাতে দুটো অপশান থাকবে সেরকম। তো অল্টারনেট কথাটার মধ্যে এই যে আমরা বুঝতে পারছি যেটা দুটো অপশান রয়েছে। অল্টারনেট কথাটা আমরা কখন ইউজ করি, যখন আমাদের অন্য কোনো অপশান থাকে বা অল্টারনেট করার দুসরা কোনো অপশান থাকলে তবেই আমরা অল্টারনেট করতে পারি, তাই না? তার মানে অল্টারনেট করা মানে কি, একটা এক্সট্রা আমাদের থাকবে যার বেসিসে আমরা অল্টারনেট করতে পারবো। সুতরাং একের বেশি মানে কি, একের সব থেকে বেশি হচ্ছে 2। তো এখানে কি বাই কথাটা হচ্ছে অর্থক শব্দে আমরা ব্যবহার করি। তো এখানে আমরা এই অল্টারনেটিং কারেন্টকে আরেকটা নামে যেটা ডাকতে পারবো সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল কারেন্ট, ঠিক আছে? এটা যেন গুলিয়ে না যায়, অনেকের গুলিয়ে যায়, বাই হবে না ইউনি হবে, বাট বাই হবে এই কারণে হবে, কেন হবে, কী জন্য হবে, এই জিনিসগুলো ভাববে নিজেরা যে কেন হচ্ছে, বাই ডাইরেকশনাল কেন বলবো। তো অল্টারনেটিং কারেন্টে অল্টারনেট করছি, অল্টারনেট ফর্মে কারেন্টটা যায়, তো সেই কারণে অল্টারনেট মানে কি একের বেশি হবে, একের বেশি অপশান থাকলে তবেই না আমরা অল্টারনেট করতে পারবো যে কোনো জিনিস, আমাদের ব্যবহারিক যে কোনো জিনিসের কথাই ভাবো না, অল্টারনেট করার সুযোগ থাকলে তবেই না আমরা অল্টারনেট করতে পারবো, না হলে তো আমাদের একটা জিনিসই পড়তে হবে, একটা জিনিসই করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। সো তারপরে 2 নম্বর ডিসির ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল কারেন্ট। তো ইউনিট, ইউনিভার্সাল, ইউনিটি এই কথাগুলো এক অর্থে ব্যবহার হয়, ঠিক আছে? তো এই যে আমরা সার্বজনীন দুর্গোৎসব বলি বা এইরকম টার্পের ইউনিট, ইউনিভার্সাল এই কথাগুলো যে ইউজ করি, মানে কি সর্বজন এক হয়ে যে কাজটা করে, এককভাবে যে কাজটা হয় সেটাকে আমরা ইউনিট মানে কি একক। তো ইউনি কথাটা হচ্ছে এক অর্থে ব্যবহার করা হয়। সো ডাইরেক্ট কারেন্ট মানে কি একটা কারেন্ট যে একটা রাস্তা দিয়ে যেতে পারবে, সেটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি। সো এখানে কেন এটাকে ইউনি ডাইরেকশনাল বলা হচ্ছে, কারণ এটা একটা পাথেই যেতে পারবে, একটা লাইনেই যেতে পারবে, অন্য কোনো ডাইরেকশন সে পাবে না, মানে একটাই ডাইরেকশন তার জন্য বরাদ্দ। তাই সেই কারণের জন্য ডিসিকে আমরা ইউনি ডাইরেকশনাল কারেন্ট বলি, ইউনি ডাইরেকশনাল, ঠিক আছে? দেন 3 নম্বর, রিপিটেশন অফ ওয়েভ ফর্ম অ্যাট রেগুলার টাইম ইন্টারভালস। একটা নির্দিষ্ট সময়ের বিরতিতে, সময়ের ইন্টারভ্যাল যেগুলো পড়ে, এক একটা বিরতি একটা সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে ওয়েভ ফর্ম, বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম হয়, টিথ হতে পারে, সমুদ্র তরঙ্গ যেমন হয় সেরকম হতে পারে, স্কোয়ার ফর্ম হতে পারে, তো
বিভিন্ন ধরনের ওয়েব ফর্ম তৈরি হয় এসির ক্ষেত্রে, সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে এগুলো রিপিট করতে থাকে, বারবার রিপিটেশন হতে থাকে, বারবার ওটা রিপিট করতে হতে থাকে। আর 3 নম্বরে কী আছে, নো রিপিটেশন অফ ওয়েব ফর্ম, কারণ ওয়েব ফর্ম তৈরিই হয় না ডিসির ক্ষেত্রে। ঠিক আছে, কেন হয় না পরে বলছি, কারণ এখানে কিন্তু কোনো টাইমেরও ব্যাপার থাকে না, না কোনো ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকছে, তাই এই কারণে ওয়েব ফর্ম ক্রিয়েটই হয় না, সো রিপিটেশনের কোনো প্রশ্নই ওঠে না। আর 4 নম্বর এসির ক্ষেত্রে দেখো, টাইম পিরিয়ড রিপিটস দ্য ওয়েব ফর্ম, যেটা আমি বললাম, টাইমটা কিন্তু খুব ম্যাটার করে কোনো ওয়েব ফর্ম তৈরির জন্য। যখন এসির বিভিন্ন ওয়েব ফর্ম তোমরা পরে পরে পাবে, সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব ম্যাটার করে, যেটাকে আমরা পর্যায়কাল বলি, টাইম ইন্টারভেল। তো এটা এসির ক্ষেত্রেই হয়, ডিসির ক্ষেত্রে যেহেতু হয় না, তাই কিন্তু কোনো ওয়েব ফর্ম ক্রিয়েটই হয় না। ঠিক আছে, তার মানে কি, এখানে যেহেতু ওয়েব ফর্ম ক্রিয়েট হচ্ছে না, তাই টাইম পিরিয়ডটা কোনো ম্যাটার করে না, ডিসির ক্ষেত্রে টাইম পিরিয়ড থাকে না। ঠিক আছে, এসির ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট দেখো, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। মানে কি, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, ফ্রিকোয়েন্সি এটা এসির ক্ষেত্রে নির্ভর করে, মানে ফ্রিকোয়েন্সি থাকে এসিতে, আর ডিসির ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, ডিসির ক্ষেত্রে থাকে না। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স ডে যখন আমরা স্বাধীনতা দিবস, তো ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা ফ্রিকোয়েন্সি থেকে স্বাধীন, মানে ফ্রিকোয়েন্সি যেটা থাকে না। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, আর এসিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। এসিটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এসিতে ফ্রিকোয়েন্সি থাকে, ডিসিতে থাকে না। দেন এসিতে দেখো রেকটিফায়ার ইউজ হয় এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য, আর ডিসি থেকে এসি কনভার্ট করার জন্য কনভার্টারটাই ইউজ হয়। তো এটা অপশনাল, এটা তোমরা বলতেও পারো, নাও বলতে পারো, যে কয়েকটা বললাম। তাছাড়া তোমরা টাইম পিরিয়ডের ব্যাপারটা টাইম পিরিয়ডে মেনশন করা রয়েছে। তো এই 4-5টা পয়েন্ট বললে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবে যে এসি আর ডিসির মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়। ঠিক আছে, তো তোমরা পারলে কম্প্যারিজন হিসাবেও পড়তে পারো, ফিচার্স হিসাবেও পড়তে পারো, আদারওয়াইজ এইভাবেও পড়তে পারো। তো আজকে আমরা সার্কিট নিয়ে আলোচনা করলাম। সার্কিটটা আশা করি তোমাদের বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আগে লিখবে, বা প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে ওই কারণে বলে দিলাম, লাইন বেসিসে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখাটা খুব ভালো অভ্যাস, লিখতে থাকবে। ঠিক আছে, লেখা যদি থাকে, মানে 10 বার পড়ার সমান কাজ করে লেখা, তো তোমরা একটুখানি লেখা প্র্যাকটিস করবে। আর সিরিজ প্যারালালে যেটা ব্যাপার বললাম, সেটা একটুখানি পড়ো, তারপরে যখন আমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দিয়ে বোঝাবো, বা যখন ম্যাথ করবো, ওহমস লয়ের সিম্পল যেটা ওহমস লয়ের ম্যাথগুলো থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওহমস ল যখন আমি পড়িয়েছিলাম, যে সার্কিটটা বলেছিলাম, যাই আমরা কানেকশন করি না কেন, সিরিজ প্যারালাল যাই হোক না কেন, আলটিমেট দেখবে যখন স্টেপ ওয়াইজ আমরা ভেঙে ভেঙে অঙ্কগুলো করব, ফাইনালি কিন্তু ওই ওহমস লয়ের যে সার্কিট আছে সেটাতেই যাবে, সেটাই আলটিমেট ফেরত আসবে। যখন ফাইনাল কনক্লুডিং যখন সার্কিটে চলে আসবো, আমরা যখন ওহমস ল অ্যাপ্লাই করবো, ওহমস লয়ের জন্য V = IR, সেই আর অর্থাৎ তুল্য রোধ, ফাইনাল যে তুল্য রোধটা হবে, সেই আরটাই তো ওহমস লয়ের প্রযোজ্য হবে, ওহমস লয়ে আমরা অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওহমস লয়ের ক্ষেত্রে যে সিম্পল সার্কিটটা ছিল, সেই সার্কিটটাই আলটিমেট চলে আসবে। তো আমরা সবসময় ভেঙে ভেঙে অঙ্ক করব, পার্ট করে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, বারবার কিন্তু সার্কিটগুলো আঁকতে থাকবো। সার্কিটগুলো আঁকলে আমাদের ক্লিয়ার হয়ে যাব আমরা। ঠিক আছে, আরও অনেক রকমের অঙ্ক থাকবে। এখন আমরা ডিসির অঙ্ক করব, তারপরে পরবর্তী ক্ষেত্রে এসির অঙ্ক করব। প্রত্যেকটা জিনিস পড়বে, যদি কোনো প্রবলেম হয় বলবেন। থ্যাংক ইউ।